সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। বিজেপির জাতীয় অধিবেশনে এই নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন অমিত শাহ। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে 7ই মার্চ বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে, পাল্টা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জাতীয় অধিবেশনেও এবার উঠে এলো সন্দেশখালীর প্রসঙ্গ। সন্ত্রাস নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন অমিত শাহ। আর সেখানে শুরুতেই রয়েছে সন্দেশখালীর কথা। বলা হয়েছে সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের লাগাতার টার্গেট করে সাধারণ মানুষের আওয়াজকে হিংসা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানেই শেষ নয়, আগামী 7ই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। সেই সময় সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বারাসাতে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। মহিলাদেরকে নিয়ে মূলত সভা হবে, তার সাথে অন্যান্যরাও থাকবেন। কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন, মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন, সন্দেশকালীন মা বোনেদের সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন। প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, ঢুকে তিলকে তাল করছে, শান্তির পরিবর্তে আগুন লাগাচ্ছে। লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় অধিবেশনের রবিবার ছিল শেষ দিন। সেই মঞ্চ থেকেই এদিন বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গলায় একাধিকবার শোনা গেল তৃণমূল নেত্রীর নাম। ममता दीदी का लक्ष्य भतीजे को सीएम बनाना। हिंसा कहां होती है? कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है? बंगाल सैकड़ों कार्यकर्ता मौत के घाट उतार दिए गए। हमेशा चुनाव में धांधली, गपलेबाजी और हिंसा होती रही। किसका वहां राज है? ममता दीदी का राज है। কোনো মানুষের উপর কোনো অত্যাচার হলে মনে রাখবেন আমাদের সরকার ব্যবস্থা নেয়। নারী নির্যাতন, গণধর্ষণের অভিযোগ, বিঘার পর বিঘা জমি দখল, চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, কাজ করিয়ে প্রাপ্য পারিশ্রমিক না দেওয়া, সন্দেশখালীর তৃণমূলের ত্রিমূর্তি শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর সব অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ। अपने वोट के लिए ममता क्रिमिनल लोगों को शेल्टर दे रहे हैं। आप सबको मालूम है संदेशखाली का शेख शाहजहां, टीएमसी का गुंडा, महिला मुख्यमंत्री ममता बनर्जी वेस्ट बंगाल असेंबली में खड़े होकर आज वो गुंडा क्रिमिनल शेख शाहजहां को समर्थन करते हैं। लेकिन पश्चिम बंगाल में असली चित्र है संदेशखाली और सारा पश्चिम बंगाल आज संदेशखाली है। বিজেপির সর্বভারতীয় ভিত্তিতে যেভাবে বিজেপি অবিজেপি রাজ্যগুলোর নেতাদেরকে লক্ষ্য করে ইডি সিবিআই দিয়ে তলব করে, আহ্বান করে, আর বিজেপিতে যোগ দিলে তারা তখনই সব কিছু থেকে মুক্ত হয়ে যায়, সেই পন্থা অবলম্বন করে যদি সত্যই সারা দেশব্যাপী একই ধরনের পরিকল্পনা চালু হতো, তাহলে দেখা যেত বিজেপি সব দলকে ছাড়িয়ে 1000 কদম আগে আছে। কিন্তু কবে ধরা পড়বে শেখ শাহজাহান, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শান্তনুদা, প্রধানমন্ত্রী আসছেন সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়াতে। পাপিয়া দেবী, আমায় কিন্তু বলতে দেবেন, মাঝখানে আটকাবেন না। এক, প্রাইম মিনিস্টার আসছেন মহিলাদের পাশে দাঁড়াতে, যিনি স্বাধীনতা দিবসের দিন বিলকিস বানুর ধর্ষকদের রেহাই করেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে রিডিকিউল করেন। অমিত শাহ বলছেন মমতা ব্যানার্জির কথা, যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি মায়াবতীর মতো নেত্রীদের নাকি এক রাতে 10 বছর করে বয়স বেড়ে যায়। আজকে অগ্নিমিত্রা পালকে দেখাচ্ছেন, তার অডিও ক্লিপ তো কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছে। তিনি প্ল্যান করছেন কিভাবে সন্দেশখালীর ইস্যুকে হাতিয়ার করা হবে। আসলে অমিত শাহেদের লজ্জা নেই, দোকান কাটা নির্লজ্জ। আপকি বার 200 পার, বাংলার মানুষের রায়ে পগার পার, তারপরেও আমার বাংলায় আসার স্বপ্ন দেখছে। মমতা ব্যানার্জি বাংলাকে দারুণ সুন্দর সাজিয়েছেন। আসুন দেখুন, পর্যটকের মতো ঘুরে যান। বাংলার মানুষ বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী বিজেপিকে প্রত্যেক নির্বাচনে বর্জন করেছে। এই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই, এটা পরিষ্কারভাবে মাথায় রাখুন। তরুণ জ্যোতি, তোমরা তিলকে তাল করছো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। উনি কি বলেন, কেন বলেন, কি জন্য বলেন উনি জানেন। আচ্ছা, বাংলা বিদ্বেষী কথাটা শুনলাম, হাঁসখালির মা বোনেরা বাঙালি ছিল না? আমার
মানে সন্দেশখালী হাঁসখালীর বনটা বাঙালি ছিল না? আরে বাংলাকে বঞ্চনা করে তো সন্দেশখালীতে যাদের উপর অত্যাচার হলো বাংলাকে বঞ্চনা করে ওখানে আরএসএস এর ঘাঁটি আছে কথা বললেন। প্রমাণিত। শান্তনু একটা হিসাব শুনুন, আপনারা সুন্দর একটা হিসাব দিন। আরএসএস সম্পর্কে আপনার কি ধারণা আছে আমি জানি না। সন্দেশখালীতে গত পঞ্চায়েতে আমরা প্রার্থী দিতে পারিনি, ওখানে আপনারাই শান্তনু আসবো আবার আপনার কাছে। একটু তরুণজ্যোতি বলেনি, কিন্তু তরুণজ্যোতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কর্মী সভায় বলেছেন যে তোমরা সন্দেশখালী নিয়ে যা মাতামাতি করছো, যে গন্ডগোল পাকাচ্ছ, চোপড়া নিয়ে একটা কথাও বলছো না, চুপ কেন? পাপিয়া মহিলা তুমি একজন, তোমার কষ্ট হচ্ছে না দেখে? বাংলার মা বোনদের কষ্ট হচ্ছে না? আপনার কষ্ট হচ্ছে না? চোপড়ায় 4 জন মানুষ মারা গেল বিএসএফ এর গাফলতিতে। সন্দেশখালীতে মা বোনদের কষ্টে যেমন আমরা চোখে জল ফেলছি, বলতে গিয়ে গলা কাঁপছে, তেমন শিশুদের মৃত্যু হচ্ছে, সেটা বলতে গিয়ে একই ধরনের গলা কাঁপছে। আমারও খারাপ লাগছে। সন্দেশখালীতে মানে অস্তিত্ব নেই বিজেপি, সেখানে কি একটা কথা বলি, কালকে একটা জিনিস হয়েছে, যেখানে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এক নেত্রী প্রধানমন্ত্রী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর নরেন্দ্র মোদি মণিপুরে ন্যাশনাল মিডিয়াতে বসে বলেছে, ন্যাশনাল মিডিয়াতে বসে যে রেপ হয়েছে তার প্রমাণ কি, ভিডিও ফুটেজ কোথায়? মানে রেপের ভিডিও ফুটেজ তিনি দেখতে চান, আর এরা করে মা বোনদের। আচ্ছা, নরেন্দ্র মোদি মণিপুরে কবার গেছেন ভাই? আর আমাদের, আমি আবার বলছি, প্রাইম মিনিস্টার এটা বলুন, প্রাইম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে ভুল করেছে। প্রাইম মিনিস্টার উচিত হয়নি পিসিকে দিদি বলা, পিসি বলে ভালো হতো। দিদি বলেছেন বলে শান্তনুদের রাগ হচ্ছে। দিদিকে দিদি বলবে না কি ঠাকুমা বলবে নাকি? মধ্যপ্রদেশে কেন জাননি? ও শান্তনুদা, দিদিকে দিদি বলবে না কি ঠাকুমা বলবে নাকি? কেন মণিপুরে জাননি? আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া ভারত ঘুরে বেড়ান, পশ্চিমবঙ্গ দেখতে পান না? আরে শুধু তৃণমূলকে আজকে আক্রমণ করেছেন অমিত শাহ তা নয়, একেবারে কোট আনকোট ইন্ডিয়া জোটকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন। সমস্যাটা হয়েছে আমাদের যে জলে কুমির ডাঙায় বাঘ অবস্থা আর কি। তো আমি জানতাম যে নির্দিষ্ট ধরনের এরকম প্রজাতি রয়েছেন যারা হচ্ছে যে লুকিয়ে কিছু খাওয়ার সময় চোখ বন্ধ করে নেয়, ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না। এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কথা হলো। ও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে আমাকে দুটো দিকে অদ্ভুতভাবে দেখছি। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম পশ্চিমবাংলায় আসে, চারিদিকে ঘুরে বেড়ায়, তারপর কোচবিহার থেকে কাকদ্বীপ অবধি কোনো থানায় তৃণমূলের কোনো দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে একটা এফআইআর হয় না। একই জিনিস তৃণমূল যখন বাইরে কোথাও যায় একই ঘটনা ঘটে যাচ্ছে। তো হাতরাসের সাথে সন্দেশখালীকে আমি কিভাবে আলাদা করব সেটা আমি বলতে পারছি না। হাতরাসের সাথে সন্দেশখালীকে কিভাবে আলাদা করব বলতে পারছি না। এয়ারপোর্টে ঢুকতে না দেওয়ার কথা শান্তনুবাবু বলেছেন, আমি এই টিকিটটা খালি দেখাতে চাইব। যে নেজাট ঘাট পেরিয়ে আজকে তৃণমূলের নেতারা ওপারে গেছেন, সেই ঘাটে শিবু হাজরা কোনো রকম টেন্ডার ছাড়া টিকিট বিক্রি করতেন। ওনার নাম এইসব দুর্নীতিতে ওঠার পর থেকে ওনার নামটা বাদ গেছে, এখন ভিডিও চালাচ্ছেন। কি রকম ভিডিও সাদা খাতা জমা দিয়ে দেখুন। 2023-এর অক্টোবরের টিকিটে গত 11ই ফেব্রুয়ারি আমাদের নেজাট ঘাট থেকে এপার থেকে ওপারে যাওয়ার টিকিট বিক্রি হচ্ছিল। ওই দুর্নীতির টাকাটা ওইটা আসলে কালীঘাটে লুকিয়ে আছে বলেই মুখ্যমন্ত্রী বলার পরেও এইসব বড় মাতব্বররা গ্রেফতার হচ্ছে না। দেখে নিতে পারেন আপনি। আমি বলছি মুখ্যমন্ত্রীর পারফরম্যান্স খারাপ হয়ে গেছে। যে মুখ্যমন্ত্রী বলে দিতে পারতেন যে সুদীপ্ত বাবু কোথায় আছেন, এখন গলদান শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহানের বিরুদ্ধে তোমরা অভিযোগ করছো, গ্রামবাসীরা একের পর এক অভিযোগ করছেন। গতকাল গ্রেফতার হয়েছেন শিবপ্রসাদ হাজরা, কিন্তু তৃণমূল নেতৃত্ব তো তা মানতে নারাজ। এইটা ভালো করে জানতে হবে। কিন্তু 3 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাজরা তারা গেলেন, কিন্তু ওই যে শিবু হাজরার বিরুদ্ধে না, কোনো অভিযোগ করলেন না, উল্টে বলছেন টাকা নেওয়ার অভিযোগে আসেনি, দাবি করলেন পার্থ ভৌমিক। দেখুন, গণধর্ষণের ধারা যোগ করার পর শনিবারই তৃণমূলের সন্দেশখালী 2 নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ। আর তার 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালী গেলেন রাজ্যের 3 মন্ত্রী। আর এদিনই সন্দেশখালীর 19টি জায়গার মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নিল প্রশাসন। রবিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ছিলেন আরো 2 মন্ত্রী সুজিত বসু এবং বীরবাহা হাসদা। আমরা 144-এ যেখানে আছে সেখানে যাচ্ছি না, আপনারাও খোঁজ নেবেন। আমরা যে সাহারা অঞ্চলে যাচ্ছি সেটা 144-এর মধ্যে নেই, সেখানেই যাচ্ছি। যদি কেউ অন্যায় করে থাকে, যাদের সম্বন্ধে অভিযোগ ছিল তারা অ্যারেস্টেড হয়েছে। আর আমরা যাচ্ছি তার কারণ মানুষকে কাছে কথা শুনবার এবং আমাদের কর্মীদের সঙ্গে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলতে। গ্রামবাসী বলতে আপনার সন্দেশখালীর 4-5টা যে বুথে যে ঘটনা ঘটেছে, সামগ্রী সন্দেশখালীতে 16টা অঞ্চল এখানে আছে। আপনার বিক্ষিপ্তভাবে একটা জায়গায় ঘটনাটা হয়েছে। তাহলে জমি নিয়ে নেওয়া হয়েছিল তৃণমূল জানে। এই দিন লঞ্চে নদী পেরোনোর পর 6 কিলোমিটার টোটোয় চেপে শেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভোলাখালী আদিবাসী শিক্ষানিকেতনে পৌঁছন তৃণমূলের প্রতিনিধিরা। সেখানে স্থানীয় নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। সূত্রের দাবি, সেখানে পার্থ ভৌমিক বলেন দল কড়া ব্যবস্থা নিয়েছে। 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে, বাকিটা প্রশাসন দেখছে।
বিভিন্ন কারণে তৃণমূল নেতাদের কাছ থেকে যারা প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন, এদিন সেরকম 40 জন গ্রামবাসীকেও ডাকা হয়েছিল। তাদের মধ্যে 10 জনকে এই দিন টাকা দেয়া হয়েছে। সূত্রের খবর, বাকিদের উদ্দেশ্যে সেচমন্ত্রী বলেছেন, যারা যারা টাকা পান, আমি পার্থ ভৌমিক বলছি, আমাদের কর্মীরা সোমবার থেকে আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে টাকা দিয়ে আসবে। উত্তম সর্দারের পাশাপাশি যে শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে ফুঁসছে সন্দেশখালী, যে ক্ষোভের রেশ গিয়ে পড়েছিল তৃণমূলের জেলা পরিষদ সদস্যের পোল্ট্রি ফার্ম ও বাড়িতে, যে শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ, যে শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করা হয়েছে, প্রশ্ন উঠছে উত্তম সর্দারের মতো শিবপ্রসাদ হাজরাকেও কি সাসপেন্ড করবে তৃণমূল? কারণ এদের ক্ষোভ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নয়, এদের ক্ষোভ আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নয়, এদের ক্ষোভ স্থানীয় নেতৃত্বের উপর স্বাভাবিকভাবে, এবং যে ক্ষোভের যথার্থতা আছে, এবং যথার্থতা আছে বলেই দলীয় তদন্ত করে উত্তমকে একদিনের মধ্যে আমরা সাসপেন্ড করে দিয়েছিলাম দল থেকে। শিবু হাজরার বিরুদ্ধেও তো টাকা না দেওয়ার অভিযোগ। না, আমাদের কাছে এরকম কোনো অভিযোগ এখনো আসেনি। ধৃত শিবপ্রসাদ হাজরা জেলা পরিষদের সদস্যের পাশাপাশি সন্দেশখালী 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতিও। তার অনুপস্থিতিতে এবার ওই ব্লকের দায়িত্ব দেওয়া হল সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে, যিনি প্রথম থেকেই শিবু হাজরার পাশে দাঁড়িয়েছেন। তারা একেবারে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়েছে লুঠেরাদের পাশে। উত্তম গ্রেপ্তার হয়েছে, তারপরেও পাশে দাঁড়িয়েছে। শিবু গ্রেপ্তার হয়েছে, তারপরেও পাশে দাঁড়িয়েছে। গ্রামের মহিলারা আজও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এত বিতর্কের মাঝে 3রা মার্চ সন্দেশখালীতে ফের সভা করবে তৃণমূল। সমীরণ পাল, বিজেন্দ্র সিংহ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। শীর্ষেন্দুদা, উত্তম দোষী, শিবু হাজরাকে ক্লিন চিট, শেখ শাহজাহানের পাশে দল, এটাই দলের কড়া ব্যবস্থা। অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধীরা যদি শাসক দলের ঘনিষ্ঠ হয়, তাহলে পুলিশি নিষ্ক্রিয়তা একটা বড় আকার ধারণ করছে। শান্তনু দাদের অনেক কিছু বলা যায় নাই, সন্দেশখালী নিয়ে বলার কিছু নেই বলে ওনারা সবাইকেই অন্যায়ের প্রতিবাদ করলেই ওনারা সবাইকেই রাজনীতি দেখেন। কিন্তু পুলিশ করছেটা কি? এতদিন ধরে পুলিশ করছেটা কি? আজকে মা বোনদের ওপর এইরকম অমানবিক অত্যাচার, সেটা আজকে দেখতে পাচ্ছেন, আজকে বলছেন যে এটা করলে হবে, ওটা করলে হবে। আজকে অভিযোগ জমা পড়েননি, পুলিশ মন্ত্রী বলছে কোনো অভিযোগ জমা পড়েনি। প্রথম দিন 4টে, তারপরের দিন 4টে, 8টা অভিযোগ জমা পড়েছে। 8টা অভিযোগই আলাদা আলাদা করে কেন এফআইআর করলেন না? আরে ডিজি তো কিসের জন্য করলেন না? ডিজি 37 দিন আগে বলেছিলেন, ডিজি আপনার 37 দিন আগে বলেছিলেন অন্যায়ের প্রতিবাদ করলে তাদের গ্রেফতার করা হবে। একজনকে গ্রেফতার করেছেন 5ই জানুয়ারি। এগুলোকে আপনি চোখে দেখেন সরকারি কর্মচারীদের উপর আঘাত হয়েছে বলে প্রশাসন তাদের মাথা ফাটানো, সেটা কি আপনি দেখেন? 353 শিবু হাজরাকে সাসপেন্ড করবেন? উত্তরটা দিতে দেন। শিবু হাজরাকে সাসপেন্ড করবেন দল থেকে? আচ্ছা, মুখোশধারী বিজেপির প্রতিনিধিকে থামতে বলুন, তবে তো বলবো। এই দল রাজ্যের মন্ত্রী দলের মহাসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজ্যের মন্ত্রীর পদ সম্পত্তি কেড়ে নিয়েছে। সুতরাং এই দল নিরপেক্ষভাবে কাজ করে। দল যথাসময় নিশ্চয় যাবে, সেটা দল সিদ্ধান্ত নেবে। আমাদের দল সিদ্ধান্ত মাঝখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বললেন পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী। তিনি বললেন অভিযোগের যথার্থতা আছে, তারপরও শান্তনু দ্বারা বলে বেড়ায় যে কিচ্ছু। আরে এটাই তো আমাদের ডেমোক্রেসি, এটাই আমরা সঠিক কথা বলতে পারি। আপনার ডেমোক্রেসি, মানুষ দর্শিত আছে, ডেমোক্রেসি দেখাচ্ছেন, আপনারা ডেমোক্রেসি দেখাচ্ছেন। আরে আনডেমোক্রেটিক দল, একটা গুন্ডাদের চোরেদের দল, চোর ধর্ষণকারীদের দল, আপনারা ডেমোক্রেসি দেখাবেন, আপনারা ন্যায় প্রতিষ্ঠা করবেন। যাবতীয় অন্যায়ের মানে অভিযোগ আপনাদের দিকে, আপনারাই ধর্ষণ করছেন, আপনারাই চুরি করছেন, চাল চোর, ঘর চোর, চোরের দল একটা। আর বড় বড় কথা হচ্ছে, লজ্জা করে না? কেউ ফ্ল্যাট চুরি করে, কেউ স্কয়ার ফুটে চুরি করে, কেউ চাল চুরি করে, মহিলাদের ধর্ষণ করে, চোরের দল একটা। শোনা যাচ্ছে না কথা। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো মিডিয়ার ফোকাস পুরোপুরি সন্দেশখালীতে। এই সন্দেশখালীর মা বোনেরা বলছেন, মহিলারা বলছেন, যখন সবাই চলে যাবে তখন কি হবে? তখন তো আবার সেই আতঙ্ক, আবার সেই ভয় গ্রাস করবে। বিশ্বনাথ দা, দেখো, আমি প্রথমে যেটা বলবো সেটা হলো যে টাকার বিনিময়ে যদি সবকিছু সেটেল হয়ে যায়, তাহলে ন্যায় বিচার কিন্তু প্রতিষ্ঠা হবে না। আজকে আমি দেখলাম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পার্থ ভৌমিক প্রায় প্রত্যেকেই
টাকা পয়সার উপরে জোর দিলেন, টাকা পয়সার মাধ্যমে সবকিছু সমাধান করতে চাইছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টাকার বিনিময়ে সবকিছু সমাধান হতে পারে না। যারা এবং এখানে উল্লেখ করে দিই বিশ্বনাথ দা, মহিলারা বলছেন আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিজেদের সম্ভ্রম লুট করতে দিতে চাই না, আমরা সম্মান বিকোতে চাই না, টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না। একেবারে আমি বারবার বলছি যে মানে এই যে মুখ্যমন্ত্রী বারবার ফোকাস করছেন যে যারা জমি নিয়ে নিয়েছে তাদেরকে জমি ফেরত দেওয়া হবে, টাকা নিয়েছে টাকা ফেরত দেওয়া হবে। আরে বাবা, ফেরত তো নিশ্চয়ই দিতে হবে, কিন্তু তার পরে বড় বৃহত্তম প্রশ্ন যেটা, সেটা যারা নিল, যারা অন্যায়ভাবে নিল, যারা টাকা কেড়ে নিল, তাদেরকে বা লুট মানে সম্ভ্রম লুট করলো মহিলাদের, তাদের বিরুদ্ধে আপনাকে কি কঠিন ব্যবস্থা নিতে হবে, সেই কথাটা মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কেন বলতে পারছেন না বারবার? কেন পার্থভূমিকরা টাকার উপরে গুরুত্ব দিচ্ছে, টাকা ফেরত দেওয়ার উপর গুরুত্ব দিচ্ছে, কেন বলতে পারছে না যে যারা কালপিট, যারা এই ধরনের অন্যায়গুলো করেছে, অপরাধী, তাদের কঠোর কঠোর শাস্তি দিব, ফাঁসি দিব তাদের? এই অবস্থানটা কেন তৃণমূল কংগ্রেস নিতে পারছে না? তারপরে কোনো একটা জায়গায় শেখ শাহজাহানদের যে উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় জয়ী হয়, এটা যেটা পঞ্চায়েত নির্বাচনেও দেখা গেছে যে 90% আসন শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, শাহজাহানের মতন মানুষদের উপর ভর করে সন্ত্রাস করে। তাহলে এই সন্ত্রস্ত যারা করেন, সমাজে করতে পারেন সন্ত্রস্ত, মহিলাদের উপর সন্ত্রাস তৈরি করতে পারেন, এই সন্ত্রাসবাদীদেরকে রক্ষা করতে হবে, কারণ এটা পার্ট অফ তৃণমূল কংগ্রেসের রাজনীতি। নাহলে কেন অনুব্রত মণ্ডল, যার উপরে প্রচুর পরিমাণে সাবস্টেন্সিয়াল এভিডেন্সের পরে দিনের পর দিন উনি জেল কাটছেন, দিল্লিতে তিহার জেলে আছেন, আপনি বলছেন যে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে যিনি তিহার জেলে বন্দী রয়েছেন, বীরভূমে গিয়ে আজকে তার পাশেই দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কেষ্টকে এতদিন জেলে পুরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করে পিএমএলএ আইন নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। দেখুন, তারপর আসবো আলোচনায়। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। দুয়ারে লোকসভা ভোট, তার আগে বীরভূমে গিয়ে ফের একবার অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। এরপর আর্থিক তছরূপ বিরোধী আইনে ইডির দায়ের করা মামলায় 2022-এর 17ই নভেম্বর থেকে জেলবন্দি বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। বর্তমানে তিনি দিল্লির তিহার জেলে রয়েছেন। এত কিছুর পরেও বীরভূমের জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরায়নি তৃণমূল। এই পরিস্থিতিতে এদের নাম না করে কেন্দ্রকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন করে রেখে দিয়েছে, কি খায় না মাথায় দেয়, পিএমএলএ কমলা না আমলা জানি না, না গামলা, কারো বিরুদ্ধে তোমার নিশ্চয়ই অভিযোগ থাকতে পারে, কিন্তু বিচারের গাড়ি কেন নীরবে নিপিতে কাঁদবে? তুমি বিচার করো, তুমি উইটনেস নাও, তুমি এভিডেন্স নাও, তুমি চার্জশিট দাও এবং লয়ের পথে চলো, কিন্তু বিনা বিচারে এক একজনকে বছরের পর বছর জেলের মধ্যে আটকে রেখে দিয়ে যদি মনে করো ভোট করবে, মনে রাখবে এটা কিন্তু লোকে সহ্য করবে না। না না, অনুব্রত কি কেন কি করেছে এটা লোক জানে না, ওনার উপায় নেই। এখন সব যদি চলে যায় জেলে তাহলে পার্টিটা থাকবে না, তো সেই জন্য এখন বারবার অনুব্রতর কাছে থেকে কি হয়, তাহলে তো ওনাকেও জেলে তিহারে আসতে, ওনার কাছে থাকতে গেলে। আজকে কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখে দিয়েছে, কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে, আমি শিখিয়ে দিইনি, আমি মানুষের রেসপন্সটা দেখছিলাম। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোট বৈতরণী পেরোতে বীরভূমে তৃণমূলের ভরসা সেই কেষ্ট? বীরভূমে দাঁড়িয়ে অনুব্রতর প্রভাব বোঝানোর চেষ্টা তৃণমূল নেত্রীর। মুখ্যমন্ত্রী একটা চক্রান্তের ভূত দেখে বেড়াচ্ছেন সবসময়। অনুব্রত মণ্ডল সম্পর্কে মানুষের এত ক্ষোভ উনি না হয় জানলেন না, কিন্তু এত জমি কি করে হলো জানলেন না কেন? জানেন না, তার কারণ এর ভাগ কালীঘাটে, সেই কারণে উনি বলতে পারছেন না, সেই কারণে উনি অনুব্রতের পাশে, আবারও গিয়ে উনি অনুব্রতের পাশেই দাঁড়িয়েছেন। গ্রেপ্তারের পর প্রথম দিকে তৃণমূলের কর্মসূচি এবং জেলার বিভিন্ন অনুষ্ঠানের প্রচার থেকে বাদ পড়ে কেষ্টর ছবি। এমনকি গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বীরভূম সফরের ব্যানার পোস্টারে দেখা যায়নি অনুব্রতর ছবি। কিন্তু লোকসভা ভোটের আগে বীরভূমে ফিরেছে একদা দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার ছবি। আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায় ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।
তরুণজ্যোতি, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বীরভূমের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন জানুয়ারি মাসের শেষে, তখনও তিনি বলেছিলেন যে বীরভূম জেলা সংগঠনে কেষ্টর অবদান আছে, সেই অবদানকে অস্বীকার করার উপায় নেই, ওকে ভুলে যাওয়া যাবে না। আজকেও তিনি বললেন সেই অনুব্রত মণ্ডলীর কথা, তারই পাশে দাঁড়ালেন, অর্থাৎ কেষ্ট ছাড়া গতি নেই। আসছি আমি এটা উত্তর দেওয়ার আগে এই কি পিএমএলএ কে গামলা ফামলা কি সব বলেন উনি। তোমার দর্শকদেরও জানা উচিত যে ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট ইলিসিট ট্রাফিক অফ নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স প্যারিসে 1889 সালে যে কনভেনশন হয়েছিল এবং জেনারেল অ্যাসেম্বলি ইউএনের রেজলিউশন নিয়েছিল 1990 সালে, সেখানে ফিনান্সিয়াল টাস্কফোর্স গঠনের কথা বলা হয়েছিল আর মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা আইন আনার কথা বলা হয়েছিল, যার জন্য এই আইনটা ভারতবর্ষে জানা উচিত। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ওনাদের যে কথা মুখ্যমন্ত্রী বলছেন, সত্যি তো কেষ্ট কি করেছে, শুধু অল্প একটু গরু চুরি করেছে, একটু কয়লা চুরি করেছে। শান্তনুদা, আপনার কথা নান্টি বাবুর কাছ থেকে হবে পরে, আপনি আপাতত থামুন। আপনার হিসাবটা নান্টি বাবু পরে দেবে, আপনি আপাতত থামুন। আপাতত অন্য হিসাব হচ্ছে না, গরু কয়লা হিসাব হচ্ছে, আপনি ঢুকছেন কেন? আপনি গরু কয়লা, নান্টি বাবু আলোচনার বিষয় তো আজকে নয়। অজিত পাওয়ারের ক্ষেত্রে নান্টি বাবু তো আলোচনার বিষয় আজকে নয়। গরু কয়লা নিয়ে হিসাব হচ্ছে, অজিত পাওয়ারের ক্ষেত্রে কি নারায়ণের ক্ষেত্রে পিএমএলএ প্রযোজ্য নয়? মনে জানি গরু কয়লা তো আপনি নেই, কেন লাভ আছে গরু কয়লা নিয়ে? আমি জানতে চাইছি পিএমএলএ কি নারায়ণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না? মুখ্যমন্ত্রী পেতেন, তার জন্য বারবার তাকে প্রোটেক্ট করার কথা বলছে। অনুব্রত মনে হয় দোলা সেনের 25-75 হিসাবটা মেনটেন করতো, তার জন্য মুখ্যমন্ত্রীকে ব্যাট ধরতে হচ্ছে। অনুব্রত যদি মুখ খোলে অনেক ভাইপো টাইপও ফাঁসতে পারে, তার জন্য মুখ্যমন্ত্রীকে ব্যাট ধরতে হচ্ছে। পিএমএলএ অ্যাক্ট একটা মানে ইউজফুল অ্যাক্ট, এবং যেটা বরাবর এসছে, এবং এই চোরগুলোকে শায়েস্তা করার জন্য চোরগুলো জেলে যাবে, চোরগুলো জেলে। তরুণজ্যোতি বলেছে, আমি শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, বারবার আপনার দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা বলেন। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়েছিলেন 6 দিনের মাথায়, কিন্তু অনুব্রত মণ্ডল স্বপদে বহাল এবং বারবার তার পাশে দাঁড়িয়েছেন। যেমনটা শেখ শাহজাহানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যে ইডি টার্গেট করে ঢুকেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেদিন ঘটনা ঘটেছে সেদিন শেখ শাহজাহান এলাকায় ছিল না। আপনি আমাকে বলুন, পিএমএলএ কেস কি বেছে বেছে দেওয়া হবে? বিজেপি না করলে পিএমএলএ আর বিজেপিতে জয়েন করলে কেস উঠে যাবে? দাদা কোর্টে গেছিলেন তো আপনারা, ক্ষেত্রে কেন উড়ে গেল? এই ইস্যু নিয়ে তো কোর্টে আপনারা কোর্টে গিয়ে বলেছিলেন, সুপ্রিম কোর্টে কি হলো? মণ্ডলের সুপ্রিম কোর্টে অনুব্রত গরু চোর, তৃণমূল মানে চোর। শান্তনুদা, মানুষ জানে তৃণমূল মানে চোর, অনুব্রত গরু চোর। আচ্ছা, তাহলে ফাইনাল ফয়সালা হয়নি। জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রী কয়ে কেষ্ট, কয়ে কমিশন, কয়ে কালীঘাট, এই সহজ লাইনটা বুঝে গেলেই কেন উনি কেষ্টর পাশে গিয়ে এক সময় দাঁড়াতে হচ্ছে এটা খুব বুঝতে অসুবিধা হয় না। এই যা দুর্নীতির সাম্রাজ্য তৈরি হয়েছে, এই সাম্রাজ্য তৈরি হতো না যদি ওপরে তৃণমূল নামক ছাতাটা না থাকতো। ওই ছাতার নিচে থাকার একটাই শর্ত হচ্ছে যা টাকা উঠবে তার ভাগ বাটোয়ারা ইত্যাদি, সেটাই আমি যাচ্ছি না। কিন্তু কথাটা হচ্ছে জীবন কৃষ্ণ সাহা এখন আছেন কি নেই নিজের শপথে কেউ জানে না। পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক রয়ে গেছেন, কেন আছেন কেউ জানে না। খালি ওনাকে দেখিয়ে বাকি সমস্ত নেতাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমি জেলেই থাকো আর যেখানেই থাকো, দল তোমার পাশে আছে, তোমার যা লোকজন আছে তাদেরকে দলের কাজ করতে বলো, মানে টাকাটা তুলে কালীঘাটে পাঠাতে বলো। গোটা তৃণমূলটা দাঁড়িয়ে আছে তো এই সাম্রাজ্যটার ওপর। আপনি শাহজাহান থেকে শুরু করে কেষ্ট গোটাটা যা দুর্নীতি করেছে, দুর্নীতি তন্ত্রের মাথায় যারা বুদ্ধবাবুর একটা দুর্নীতির খবর বলুন, বুদ্ধবাবুর একটা দুর্নীতির খবর বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকে ডাকা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকের ইলেকশন এফিডেভিটে 500% সম্পত্তি বেড়ে যাচ্ছে, আর বুদ্ধবাবুর সম্পত্তির হিসাবটা বলুন। আমার তো অসুবিধা নেই বলতে। কাজরি বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি এত কি করে বিশ্বনাথ দা, অর্থাৎ অনুব্রত মণ্ডলেই লোকসভা ভোট হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্যটাও খুব গুরুত্বপূর্ণ। এই কারণে মনে হচ্ছে যে যতদিন কেষ্ট সংগঠন দেখতো আমাদের চিন্তার কারণ ছিল না। দেখো, 11 সালের ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা নির্বাচনে কার্যত বিরোধী শূন্য করে তিনি জয়ী হয়েছেন। অর্থাৎ বীরভূম মানেই হলো কেষ্টমুখ এবং মানে অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডল কার্যত গুড় বাতাসা, সন্দেশ ইত্যাদি ধমকি চমকি মারধর করে নির্বাচনে জয়ী হতেন। এবং ওই মডেলটা কিন্তু মানে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কাজল শেখ অত্যন্ত সাফল্যের সাথে মানে সেটা ইমপ্লিমেন্ট করেছে। কাজল শেখ যখন দায়িত্ব ছিলেন তো উনি কিন্তু অত্যন্ত সাফল্যের সাথে অনুব্রত মণ্ডলের যে মডেল সেটা কার্যকারী করা হয়েছে। কেন তুমি বারবার বলছো যে শেখ শাহজাহান এখনো অধরা, কেন তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না? তার কারণ শেখ শাহজাহান এই সন্দেশখালীতে 90% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস যে কলকাতায় বসে শাসন করে বা মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ক্ষমতা ভোগ করে তার একটা পার্ট হলো অনুব্রত মণ্ডল। তার ক্ষমতার উৎস অনুব্রত মণ্ডল, তার ক্ষমতার উৎস শেখ শাহজাহান।
তাহলে এই মডেলটাকে কোনো মতেই উনি চ্যালেঞ্জ করতে দিতে চান না, যে কোনোভাবেই হোক অনুব্রত মণ্ডলের মডেলটাকে ধরে রাখতে চান এবং সারা পশ্চিমবাংলাতে সেই মডেলটা কার্যকারী থাকুক, সেটাই কিন্তু তার বক্তব্য। তৃণমূল কংগ্রেস অবশ্যই কন্যাশ্রী যুবশ্রী দিয়েছে, আমাদের চোখে সেটা বারবার ধরা পড়ে, আমরা বারবার বলি, কিন্তু একই সাথে তৃণমূল কংগ্রেস অনুব্রত মণ্ডলের মতন মানুষের মাধ্যমে ভোট লুট করেছে, শেখ শাহজাহানের মতন মানুষের মাধ্যমে ভোট লুট করেছে। এই ভোটের লুটটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে একটা অন্যতম কারণ। শুধুমাত্র কন্যাশ্রী যুবশ্রী যথেষ্ট নয়, তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের মতো মানুষের যে ধরনের ভূমিকা নির্বাচনে থাকে, বলা যায় বিরোধী শূন্য রাজনীতির যে প্রক্রিয়া থাকে, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের কারণ। সেই কারণেই অনুব্রত মণ্ডলের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। এতদিন পরেও তাকে স্বপদে রাখা হয়েছে, জেলবন্দি হওয়ার পরেও মানুষের জমি কেড়ে নেওয়ার একের পর এক অভিযোগ, আদালতে গিয়েও তিনি রেয়াত পাননি, সুপ্রিম কোর্টে গিয়েও রেয়াত পাননি, তারপরেও কিন্তু তাকে জেলে থাকতে হচ্ছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে রাজধর্ম পালন না করে অনুব্রতর মতন মানুষের কাছে জেলবন্দি মানুষের পাশে থাকছেন, যেটা সমাজের জন্য বাজে বার্তা যাচ্ছে। ভোটের অঙ্কে তাহলে সমস্ত সমীকরণ ঠিক হচ্ছে, আর ভোট দিচ্ছেন যারা, সেই ভোটাররা, সন্দেশখালীর মানুষরা, তারা সুবিচার পাবেন তো? একাধিক প্রশ্ন রেখে আজকের এই মুহূর্তে সরগরম এখানেই শেষ করছি। একটু পরেই দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি।